সহজ রেশন তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর থার্ড ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। দেখো, প্রথমে তোমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে। ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ, এরপর হচ্ছে সাম্রাজ্য বিস্তার ও শাসন, অর্থনীতি ও জীবনযাত্রা, প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানা দিক, আর হচ্ছে ভারত ও সমকালীন বহির্বিশ্ব। ঠিক আছে, এই অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। এবার দেখো কি ধরনের প্রশ্ন দেওয়া হবে। তোমাদের 70 নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া থাকে। ঠিক আছে, দেখো তোমাদের প্রথমে 14টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে, এগুলোর সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে এবং পূর্ণ মান হচ্ছে এগুলোর 1 নম্বর করে। দেখো, প্রথম যে অধ্যায় রয়েছে এখান থেকে 3টি প্রশ্ন দেওয়া থাকবে এমসিকিউ, এরপর থাকবে 2টি, এরপর অধ্যায় থেকে 2টি, তারপর অধ্যায় থেকে 2টি, তারপর অধ্যায় থেকে 3টি, তারপর হচ্ছে 2টি, এরকম করে প্রশ্ন দেওয়া থাকবে। এরপর তোমাদের থাকবে 14টি এসএকিউ প্রশ্ন, যেগুলোর এক কথায় উত্তর লিখতে হবে, সত্য মিথ্যা নির্বাচন করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। এই ধরনের প্রশ্ন দেওয়া থাকবে 14টা। ওকে, দেখো এই প্রশ্নগুলো তোমাদের যে প্রথম যে অধ্যায়টি রয়েছে এখান থেকে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, তারপরের অধ্যায়গুলো থেকে 2টি করে থাকছে, তারপরে এখান থেকে 5 নম্বর যে অধ্যায়টা রয়েছে এখানে 3টি করে প্রশ্ন 3টি প্রশ্ন থাকবে। ঠিক আছে, এই 1 নম্বর মানের প্রশ্ন। এরপর ভারত ও সমকালীন বহির্বিশ্ব, এখান থেকে থাকবে 2টি প্রশ্ন 1 নম্বর মানের। এরপর তোমাদের হচ্ছে 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে 6টা, 6 দুগুণে 12 নম্বর। ঠিক আছে, এখানে এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। তো এই দেখো তোমাদের প্রতিটা অধ্যায় থেকে 1টি করে প্রশ্ন দেওয়া থাকে 2 নম্বর মানের, 6টা প্রশ্নের উত্তর লিখতে হবে। আর এরপর থাকবে 3 নম্বর মানের প্রশ্ন, 5টা লিখতে হবে, 3 5 15 নম্বর। ঠিক আছে, এখানে তোমাদের এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 5টি প্রশ্নের উত্তর সাধারণত লিখতে হবে। আর 5 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে তোমার 3টি, 3 5 15 নম্বর। ওকে, এখানেও কিন্তু এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে 5 নম্বর মানের। তো এরকম করে তোমাদের টোটাল 70 নম্বরের প্রশ্ন কিন্তু দেওয়া হবে ফাইনাল পরীক্ষায়। এই প্যাটার্নে তোমাদের প্রশ্ন করা হবে এবং 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া থাকবে। চলো এখন আমরা এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই পরপর। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে। আর এই সমস্ত প্রশ্নগুলো যদি পিডিএফ ফাইল পেতে যাও তাহলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে, অ্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখো 1 নম্বর দাগে প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 14টি প্রশ্ন রয়েছে, প্রশ্নের মান 1 নম্বর করে। 1-এর কয়েক দাগে রয়েছে, দেখো ইন্দো আর্য ভাষার সব থেকে পুরনো সাহিত্য হলো। এখানে অপশন দেওয়া আছে ঋগ্বেদ, এরপর হচ্ছে ব্রাহ্মণ, মহাভারত, আর হচ্ছে বেদান্ত। এখানে বলা হয়েছে ইন্দো আর্য ভাষার সব থেকে পুরনো সাহিত্য হলো, উত্তর হবে ঋগ্বেদ। ছয়ের দাগে দেখো একলব্যের গুরু ছিলেন আয়ুর্ধৌম, গৌতম, আত্রেয় না দ্রোণাচার্য। তো একলব্যের গুরু ছিলেন, উত্তর হবে দ্রোণাচার্য। কয়ের দাগে 10 রাজার যুদ্ধে জয়ী হয়েছিলেন ভরত, সুদাস, বিক্রমাদিত্য না অশোক। সঠিক উত্তর হবে সুদাস। ঘয়ের দাগে মার্গ কথার অর্থ, এখানে অপশন দেওয়া আছে, দেখো পথ, সম্মান, সূত্র না নীতি। তো মার্গ এই কথার অর্থ হচ্ছে পথ। উমর দাগে বজ্জীদের রাজধানী কোথায় ছিল? অবন্তী, পাবা, কৌশল না বৈশালী। তো বজ্জীদের রাজধানী ছিল, উত্তর হবে বৈশালী। এরপর 6-এর দাগে প্রশ্ন, অর্থশাস্ত্র লেখক হলেন বাণভট্ট, কলহন, কৌটিল্য না হরিসেন। সঠিক উত্তর লিখবে অর্থশাস্ত্রের লেখক হচ্ছেন কৌটিল্য। 6-এর দাগে হচ্ছে হাতি গুম্ফা শিলালেখ থেকে কার বিষয়ে জানা যায়? অশোক, সমুদ্রগুপ্ত, খারবেল না কনিষ্ক। তো হাতি গুম্ফা এই শিলালেখ থেকে কার বিষয়ে জানা যায়? উত্তর হবে খারবেল, রাজা খারবেলের কথা জানা যায়। বর্গীয় জ দাগে ইন্তু হলো ভারতবর্ষ, চীনা দেবতা, মগধ না চীনা নদী। তো ইন্তু বলতে বোঝায় ভারতবর্ষকে। পরের প্রশ্ন হচ্ছে 6-এর দাগে কোন অঞ্চলে শালি ধানের চাষ হয়? বারাণসী, বঙ্গ, মগধ না তামিলনাড়ু। উত্তরটা লিখবে মগধ। এরপর ইঙ্গর দাগে কম্বনের রামায়ণের সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলো রাম, রাবণ, লক্ষণ না সীতা। তো এখানে বলা হয়েছে কম্বনের রামায়ণের সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলো রাবণ। ওকে, পরের প্রশ্ন, দশাবতার মন্দির অবস্থিত দেওঘরে, মহাবলীপুরমে, ইলোরাই না চন্দ্রকেতুগড়ে। সঠিক উত্তর হচ্ছে দেওঘরে। দশাবতার মন্দির অবস্থিত দেওঘরে। 6-এর দাগে উপবেদ বলা হতো রামায়ণকে, মহাভারতকে, চিকিৎসা শাস্ত্রকে না সঙ্গম সাহিত্যকে।
তো উপবেদ বলা হতো চিকিৎসা শাস্ত্রকে। এরপর দেখো সেলুকাসের দূত হয়ে মৌর্য দরবারে এসেছিলেন মেগাস্থিনিস, এরপর হচ্ছে ডায়ামাকাস, নেক্সট হচ্ছে পাসিয়ান, আর প্রথম অ্যান্টিওকাস। তো সঠিক উত্তর হবে কি না, সেলুকাসের দূত হয়ে মৌর্য দরবারে এসেছিলেন মেগাস্থিনিস। পরবর্তী প্রশ্ন দেখো, ঢয়ের দাগে তাম্রলিপ্ত বন্দর অবস্থিত উত্তরের কৌনক উপকূলে, মালাবার উপকূলে, কাবেরী বদ্বীপ এলাকায়, পূর্ব মেদিনীপুরের তমলুকে। তো তাম্রলিপ্ত বন্দর অবস্থিত পূর্ব মেদিনীপুরের তমলুকে। 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে 14টি প্রশ্ন রয়েছে, প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার কয় বলা হচ্ছে শূন্য স্থান পূরণ করো, 1 × 5 = 5। 1 দাগে হেরোডোটাসের মতে ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি দেশ। তো হেরোডোটাসের মতে ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি প্রদেশ। এরপর 2 দাগে জীবক ছিলেন রাজা ড্যাশ। তো জীবক ছিলেন রাজ ড্যাশ, এখানে উত্তর হবে জীবক ছিলেন রাজবৈদ্য। 3 নম্বর দেখা হচ্ছে গাথা সপ্তশতী গ্রন্থটি সংকলন করেন ড্যাশ। তো গাথা সপ্তশতী গ্রন্থটি সংকলন করেন সাতবাহন রাজা হাল। এরপর 4 দাগে কনিষ্ক ড্যাশ খ্রিস্টাব্দে কুষাণদের শাসক হন। তো কনিষ্ক 78 খ্রিস্টাব্দে কুষাণদের শাসক হন। 5 নম্বর দেখা হচ্ছে দিগম্বরের নেতা ছিলেন ড্যাশ। তো দিগম্বরের নেতা ছিলেন ভদ্রবাহু। পরের প্রশ্ন দেখো, ছয়ের দাগে এক কথায় উত্তর দাও যে কোনো 9টি, 1 × 9 = 9। নাম্বার 1 ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছে? তো ত্রিপিটক পালি ভাষায় লেখা হয়েছে। গৌতম বুদ্ধ কোন নগরে মারা যান? উত্তর লিখবে গৌতম বুদ্ধ কুশীনগরে মারা যান। 3 নম্বর দাগে বৈদিক যুগের কটি ভাগ ও কি কি? তো বৈদিক যুগের 2টি ভাগ, আদি বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগ। এরপর 4 নম্বর দাগে রাজা কথার আক্ষরিক অর্থ কি? তো রাজা কথার আক্ষরিক অর্থ হলো নেতা। এবার হচ্ছে মহাস্থাননগর কোথায় অবস্থিত? তো মহাস্থাননগর বাংলাদেশের বাগুড়া জেলায় অবস্থিত। 6 দাগে দেবকুল কি? কুষাণ যুগের সম্রাট ও দেবতাদের একই বোঝানোর জন্য শাসকরা যে সংস্থা প্রতিষ্ঠা করেন তা দেবকুল নামে পরিচিত। ফাসিয়ানের মতে দেশের সেরা নগর কোনটি? তো ফাসিয়ানের মতে দেশের সেরা নগর হলো পাটলিপুত্র। এরপর দেখো সেতু কি? উত্তর লিখবে প্রাচীন ভারতের জলসেচ প্রকল্পগুলিকে সেতু বলে। সুশ্রুত কে ছিলেন? উত্তর হচ্ছে সুশ্রুত একজন শল্য চিকিৎসক ছিলেন। 10 নম্বর দাগে পুরাণ সাহিত্যে যবন কাদের বলা হতো? তো পুরাণ সাহিত্যে যবন বলা হতো ব্যাকট্রিয়ার গ্রিক রাজাদের। 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির 2টি বাকি উত্তর দাও। এখানে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 2 করে দেওয়া আছে, 6 × 2 = 12 নম্বর। নাম্বার কয়ে গুরুকুল ব্যবস্থা বলতে কি বোঝো? তো বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় ছাত্রদের গুরুগৃহে থেকে পড়াশোনা করতে হতো, তাই এই শিক্ষা ব্যবস্থাকে বলা হয় গুরুকুল শিক্ষা ব্যবস্থা। পরের জায়গায় সংখ্যায়ন কি? উত্তর হচ্ছে ভারতীয় উপমহাদেশে গণিত চর্চার ব্যাপক প্রচলন ছিল এবং জৈন ও বৌদ্ধ পণ্ডিতরাও গণিত চর্চা করতেন। বৌদ্ধদের গণিত বিজ্ঞান বিষয়টি তৈরি হয়েছিল পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি নিয়ে। জৈনরা এই গণিত বিদ্যাকে বলতেন সংখ্যায়ন বা সাংখ্যায়ন। মিশরকে নীল নদের দান বলা হয় কেন? মিশর নীল নদের নিম্ন অববাহিকায় অবস্থিত একটি দেশ। মরু প্রকৃতির জলবায়ুর প্রভাবে এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। মিশরের পশ্চিমে সাহারা মরুভূমি, কিন্তু দেশের মধ্য দিয়ে নীল নদ প্রবাহিত হওয়ায় মিশর সম্পূর্ণ মরুভূমিতে পরিণত হতে পারেনি, তাই মিশরকে নীল নদের দান বলা হয়। ভয়ের দেখা হচ্ছে অগ্রহার ব্যবস্থা কি? দেখো গুপ্ত ও গুপ্তোত্তর কালে বৌদ্ধ বিহার বা অন্যান্য মন্দির বা ব্রাহ্মণকে যে নিষ্কর জমিদান করা হতো তা অগ্রহার ব্যবস্থা নামে পরিচিত। এই ব্যবস্থায় বেশিরভাগ ক্ষেত্রেই জমি অর্থের বিনিময়ে কেনা হতো এবং পরে তা দান করা হতো। এই ধরনের জমি হস্তান্তর করা যেত না, কিন্তু বংশ পরম্পরায় ভোগ করা যেত। উমর দাগে ত্রিরত্ন কি? দেখো সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণের উপরে জৈনরা জোর দিতেন। এই তিনটিকে একসঙ্গে জৈন ধর্মের ত্রিরত্ন বলা হতো। বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ প্রধান ব্যক্তি, তার প্রচার করা ধর্মই হলো বৌদ্ধ ধর্ম প্রচারের দায়িত্ব বৌদ্ধ সংঘের। এই 3 মিলে হয় বৌদ্ধ ধর্ম সংঘ। এই 3টি বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন। দেখা হচ্ছে আর্য সত্যের পরিচয় দাও। দেখো বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ তার শিষ্যদের
দুঃখের কারণ কি, কিভাবে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়, এই প্রশ্নগুলির উত্তরে 4টি উপদেশ দেন। প্রতিটি উপদেশকে বলা হয় আর্য সত্য, তাই এই 4টি উপদেশ একসঙ্গে চতুর আর্য সত্য নামে অভিহিত হয়। ঠিক আছে। ছয়ের দাগে ঋগ্বেদের যুগের চতুর্বর্ণের পরিচয় দাও। তো ঋগ্বেদ অনুযায়ী সমাজে প্রথম দিকে চতুর্বর্ণ প্রথা বিশেষভাবে প্রচলিত ছিল এমনটা বলা যায় না। সম্ভবত ঋগ্বেদে বর্ণ বলতে মানুষের গায়ের রঙকেই বোঝানো হতো। চতুর্বর্ণ প্রথা ঋগ্বেদের শেষের দিকে সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র শ্রেণীর অস্তিত্বের কথা বলা হয়। ব্রাহ্মণরা যাগযজ্ঞ, পড়াশোনা ও শিক্ষাদানের কাজ করত। ক্ষত্রিয়রা রাজ্য শাসন এবং প্রজাদের নিরাপত্তার দায়িত্ব নিত। বৈশ্যরা কৃষিকাজ, পশুপালন ও ব্যবসা বাণিজ্যের কাজে যুক্ত থাকত এবং শূদ্ররা ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যদের সেবায় নিযুক্ত থাকত। ওকে, নেক্সট প্রশ্ন দেখো বর্গীয় জ দাগে। আচ্ছা, এরপর দেখো 4 নম্বর দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির 4-5টি বাক্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান এখানে 3 নম্বর করে এবং 5টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। 3, 5, 15 নম্বর দেওয়া রয়েছে। নাম্বার কয়ে টিকা লেখো 10 রাজার যুদ্ধ অথবা জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের কি কি মিল তোমার চোখে পড়ে। যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখান থেকে। তো দেখো আমরা লিখছি 10 রাজার যুদ্ধ, এটা সম্পর্কে টিকা লিখছি। ঠিক আছে। যুদ্ধের কথা ঋগ্বেদে অনেক আছে, তার মধ্যে বিখ্যাত হলো 10 রাজার যুদ্ধ। ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস, তার সঙ্গে অন্যান্য 10টি গোষ্ঠীর রাজাদের যুদ্ধ হয়েছিল। সুদাস 10 রাজার জোটকে হারিয়ে দিয়েছিলেন। এর ফলে ভরত গোষ্ঠীর হবে, ঠিক আছে, ভরত গোষ্ঠীর রাজনৈতিক ক্ষমতা বেড়েছিল। নদীর উপর একটি বাঁধ ভেঙে দিয়েছিলেন সুদাস, হয়তো জমির জলের উপর অধিকার বজায় রাখার জন্য এমনটা করা হয়েছিল। এই যুদ্ধের সঙ্গে পরবর্তীকালে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের কিছুটা মিল রয়েছে। তো এরকম ভাবে তোমাদের 10 রাজার যুদ্ধ সম্পর্কে এরকম একটা টিকা লিখতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো দেখো অশোকের জীবনে কলিঙ্গ যুদ্ধের প্রভাব লেখো অথবা অশোকের ধর্ম সম্পর্কে সংক্ষেপে লেখো। যে কোনো একটি লিখতে হবে এখান থেকেও। আমরা কলিঙ্গ যুদ্ধের দেখো লিখছি, কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতার ফলে অশোকের মনের পরিবর্তন ঘটে। ঠিক আছে, অর্থাৎ অশোকের ধর্ম সম্পর্কে আমরা এই উত্তরটা লিখছি। প্রথম প্রশ্নের উত্তরটা লিখছি দেখো আমরা। ঠিক আছে। এরপর থেকে তিনি প্রজাদের ঐক্যবদ্ধ করতে থাকেন। এই যুদ্ধের পর অশোক অন্য কোনো যুদ্ধ করেননি, বরং বৌদ্ধ ধর্মের দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। এবার অশোকের ধর্ম, ঠিক আছে, আমরা এখানে অশোকের ধর্ম সম্পর্কে এই প্রশ্নের উত্তরটা দেখো লিখছি। ঠিক আছে। প্রথম প্রশ্নের উত্তরটা আমরা লিখছি না। অশোকের ধর্ম কিনা, অশোক কলিঙ্গ যুদ্ধের পর প্রজাদের মধ্যে ধর্মনীতি প্রচার করেন। অশোকের ধর্ম ও বৌদ্ধ ধর্মে বেশ কিছু মিল থাকলেও এটি কোনো বিশেষ ধর্ম ছিল না। ধর্মের মূল কথা কি না, অশোকের ধর্মে কতগুলি সামাজিক আচরণের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। এর মূলে ছিল অহিংসা, প্রাণী হত্যা বন্ধ, দয়া, দান, সত্য কথা বলা, গুরুজনদের মেনে চলা প্রভৃতি। এর মাধ্যমে অশোক প্রজাদের সন্তান তুল্য মনে করতেন। উদ্দেশ্য কি ছিল? অশোকের ধর্মের মূল উদ্দেশ্য ছিল মানুষের পারিবারিক ও সমাজ জীবনের উন্নতি সাধন করা। ঠিক আছে। এরপর গয়ের দাগে ষোড়শ মহাজন পদের আমলে অর্থনীতি কিরূপ ছিল অথবা ষোড়শ মহাজন পদের আমলে নগরগুলির অবস্থা কেমন ছিল সেটা লিখতে হবে। তো দেখো আমরা এখানে উত্তর লিখছি, ষোড়শ মহাজন পদের আমলে নগরগুলি আকারে গ্রামীণ বস্তির তুলনায় বড় ছিল। প্রধানত শাসন ও ব্যবসার সঙ্গে যুক্ত লোকেরা নগরে বাস করতেন, তবে এরা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারতেন না, তাই খাদ্যের জন্য তাদের গ্রামের উপর নির্ভরশীল থাকতে হতো। ঠিক আছে। এরপর ঘয়ের দাগে গুপ্ত আমলে বাণিজ্যের পরিচয় দাও অথবা গুহা বাস্কি, যে কোনো একটি লিখতে হবে। আমরা গুহা বাস্কি সেটা লিখছি। মৌর্য সম্রাট অশোক ও তার পরবর্তী মৌর্য সম্রাট আজিদিকদের জন্য পাহাড় কেটে কৃত্রিম গুহা বানাতেন। এগুলি গুহাবাস নামে পরিচিত। এই সব গুহায় সন্ন্যাসীরা বসবাস করতেন। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো উঙ্গর দাগে। এখানে রয়েছে দেখো স্যাট্রাপি বা প্রদেশ শাসন ব্যবস্থা কিরূপ ছিল অথবা টিকা লিখতে হবে ইন্ডিকা সম্পর্কে। আমরা এখানে উত্তর লিখছি, ইন্ডিকা সম্পর্কে টিকা লিখছি। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে গ্রিক শাসন সেলুকাসের রাষ্ট্রদূত রূপে মেগাস্থিনিস পাটলিপুত্রে আসেন। এই সময় ভারত সম্পর্কে তিনি তার বিবরণ লিপিবদ্ধ করেন ইন্ডিকা নামক গ্রন্থে। যদিও মূল গ্রন্থটির অস্তিত্ব পাওয়া যায়নি, তবে গ্রন্থটির নানা অংশ পাওয়া গেছে পরবর্তী গ্রিক ও রোমান লেখকদের বিবরণে। এগুলি থেকে ভারতীয় ইতিহাসের নানা তথ্য পাওয়া যায়। এর মধ্যে
বিশেষ উল্লেখযোগ্য হলো পাটলিপুত্র নগর সম্পর্কিত তথ্য। পরের প্রশ্ন 5 নম্বর জায়গায় নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্য উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর করে এবং 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3-5 15 নম্বর। পরের জায়গায় গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থার পরিচয় দাও অথবা প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্র সম্পর্কে সংক্ষেপে লেখো। তো যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। আমরা লিখছি প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্র সম্পর্কে। ঠিক আছে, প্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশের চিকিৎসা শাস্ত্র সম্পর্কিত গ্রন্থ রচিত হতে থাকে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ব্রাহ্মণ ও বৌদ্ধদের ভূমিকা। ব্রাহ্মণ ও বৌদ্ধ ধর্মগুরুরা তাদের নানা লেখায় ওষুধ ও অস্ত্র পাচারের উল্লেখ করেছেন। চিকিৎসা শাস্ত্র বিষয়ক দুটি গুরুত্বপূর্ণ বই হলো চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা। চিকিৎসার গুরুত্বের কারণে প্রাচীন ভারতে চিকিৎসা শাস্ত্রকে বলা হতো উপবেদ। 2 নম্বর হচ্ছে গুপ্ত যুগের চিকিৎসা শাস্ত্র। গুপ্ত আমলেও চিকিৎসা বিষয়ক বই লেখা হতো। এইসব বইয়ের অন্যতম লেখক ছিলেন বাগভট। 3 নম্বর পশু চিকিৎসা। গুপ্ত ও গুপ্তধর কালে পশু চিকিৎসা সম্পর্কিত বইও লেখা হতে থাকে। 4 নম্বর চিকিৎসা বিজ্ঞান চর্চায় সমস্যা। সমাজে জাতিভেদ প্রথার কঠোরতার ফলে চিকিৎসা বিজ্ঞান চর্চায় নানা সমস্যা দেখা দিয়েছিল। প্রচলিত বর্ণাশ্রম প্রথার সঙ্গে চিকিৎসা বিদ্যার বিরোধিতা তৈরি হয়। এরপর ক্ষয়ের দাগে গুপ্ত আমলে বাণিজ্যের পরিচয় দেয় অথবা প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা কেমন ছিল। আমরা এখানে লিখছি প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা সম্পর্কে দেখো। 1 নম্বর হচ্ছে বিষয়বস্তু। প্রাচীন ভারতের পরিবেশ চিন্তার মূল বিষয় ছিল বন ও বনের পরিবেশ, পশু পাখি এবং গাছপালা। 2 নম্বর হচ্ছে বন ও বন্য প্রাণী সংরক্ষণ। প্রাচীন ভারতে বনাঞ্চলের ক্ষতি করলে করা শাস্তির বিধান দেওয়া হতো। তাছাড়া বন জঙ্গল ও বন্য প্রাণী সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো। 3 নম্বর হচ্ছে বৃক্ষছেদন রোধ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে কৃষিকাজের পাশাপাশি নগরের উন্নতি ঘটলে জঙ্গল বা অরণ্য কাটা শুরু হয়। তাই বিভিন্ন সময়ে গাছ বাঁচানোর নানা উপায় হিসাবে বৃক্ষ পূজার প্রচলন হয় এবং বৃক্ষছেদন রোধ করা হয়। দেখা হচ্ছে সমুদ্রগুপ্তের কৃতিত্ব বর্ণনা করো অথবা মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। তো মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ হচ্ছে মৌর্য সাম্রাজ্যের পতনের মূল কারণগুলি হলো 1 নম্বর ব্রাহ্মণ শ্রেণীর ক্ষোভ। ধর্ম নীতির প্রয়োগ দ্বারা পশু বলি নিষিদ্ধকরণ, সকলের ক্ষেত্রে দণ্ড সমতা ও ব্যবহার সমতা নীতির প্রয়োগ এবং ধর্ম মহাপাত্র নামক কর্মচারীর নিয়োগ, সম্রাট অশোক গৃহীত এইসব ব্যবস্থাদি ব্রাহ্মণ সম্প্রদায়ের সম্মান ও মর্যাদা এবং বৃত্তিগত অধিকারকে ক্ষুণ্ণ করেছিল। এতে ব্রাহ্মণরা ক্ষুব্ধ হয়। 2 নম্বর হচ্ছে অশোক অনুসৃত অহিংসা নীতি। অশোক তার অহিংসা নীতির কারণে যুদ্ধ ত্যাগ করে সেনাবাহিনীকে দুর্বল করে তোলেন। ফলে তার সেনাবাহিনী অভ্যন্তরীণ বিদ্রোহ ও বিদেশি শত্রুর আক্রমণ রোধে ব্যর্থ হয়। পরের পয়েন্ট 3 নম্বর সাম্রাজ্যের বিশালতা এবং প্রশাসনিক দুর্বলতা। বিশাল সাম্রাজ্যকে কেন্দ্রীয় প্রশাসন ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারত না, ফলে আঞ্চলিক বিচ্ছিন্নতা বৃদ্ধি পায়। আমলাতন্ত্র ছিল কেন্দ্রের নিয়ন্ত্রণে, তাদের আনুগত্য ছিল রাজার প্রতি। রাজার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমলাদেরও পরিবর্তন ঘটত, ফলে রাষ্ট্রের প্রশাসনিক ভিত্তি দুর্বল ছিল। 4 নম্বর হচ্ছে অর্থনৈতিক সংকট। অশোকের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে স্তম্ভ নির্মাণে এবং মৌর্য সামরিক বাহিনী ও কর্মচারীদের বেতন খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। ব্যয়ের অনুপাতে রাজকোষে পর্যাপ্ত রাজস্ব জমা না হওয়ায় অশোকের পরবর্তী মৌর্য রাজাদের আমলে তীব্র অর্থনৈতিক সংকট দেখা যায়, যা মৌর্য সাম্রাজ্যের সুস্থিতিকে বিপন্ন করে। 5 নম্বর অশোকের উত্তরাধিকারীদের দুর্বলতা। উত্তরাধিকারীদের দুর্বলতা মৌর্য সাম্রাজ্যকে হীনবল করে তোলে। মৌর্য সাম্রাজ্যের অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগে ব্যাক্ট্রিয় গ্রিক জাতি উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং রাজধানী পাটলিপুত্র পর্যন্ত অগ্রসর হয়। এই বিদেশি আক্রমণের সুযোগ নিয়ে সেনাপতি পুষ্যমিত্র তুঙ্গ তার প্রভু শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে সিংহাসন দখল করলে মৌর্য বংশ তথা মৌর্য সাম্রাজ্যের অবসান ঘটে। ঠিক আছে, তো এই হচ্ছে মৌর্য সাম্রাজ্যের অবসানের কারণ বা পতনের কারণ। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 6 এর 3rd ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার হিস্ট্রি সাবজেক্টের এখানে আমরা সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করবে। ওকে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে। আর ভিডিওটি যদি এই সমস্ত
পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ভিডিওর কাছে কিন্তু পিডিএফ গুলো পাবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।